প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব আমাদের প্রকৃতি, জাতীয় ঐতিহ্য ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। নদীর সৌন্দর্য, জাতীয় বৃক্ষ আম গাছ, সত্যবাদিতার গুরুত্ব এবং বাংলাদেশের জাতীয় পশু বাঘ সম্পর্কে সহজ ও আনন্দময়ভাবে শিখব। চলো আজকের পাঠ শুরু করি। বইয়ের 94 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। 6 আমার দেখা নদী। নদীর কথা উঠলে একটি নদীই আমার চোখের সামনে ভেসে ওঠে, তার নাম শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা আমার প্রিয় নদী। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে, ঠিক শীতলক্ষ্যা নদীর পাশেই। শীতলক্ষ্যা আমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। শীতলক্ষ্যা নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম। গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপে যখন পানি শুকিয়ে যায়, তখন নদীর দুই পাশে জেগে ওঠে চর। সেখানে কৃষকেরা আলু, মরিচ, পেঁয়াজ ইত্যাদি চাষ করে। আমরা সকালে গরু ছাগল চড়াতে নিয়ে যাই সেই চরে। দুপুরবেলা নদীতে দাপাদাপি করে গোসল করি। চরের বালিতে শুয়ে বিশ্রাম নিই, আবার ঝাঁপিয়ে পড়ি নদীতে। যারা বয়সে একটু বড়, তারা বাজি ধরে সাঁতরে নদী পার হয়। আমরা হাততালি দিয়ে তাদের উৎসাহ দিই। নদীর বুক চিরে যখন বড় বড় জাহাজ চলে যায়, আমরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। মায়ের মুখে শুনেছি, এই নদীতে এক সময় কুমির ছিল, কিন্তু এখন আর কুমির দেখা যায় না, তবে মাঝে মাঝে শুশুক ভেসে উঠেই আবার ডুব দেয়। বর্ষাকালে শীতলক্ষ্যা নদী কানায় কানায় ভরে যায়। এই সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকে। বড় বড় ঢেউ তীরে এসে আঘাত করে। অনেক সময় নদীর পানি বেশি বেড়ে গেলে দুই পাশের গ্রাম, ফসলের মাঠ সব ডুবে যায়। তখন আমাদেরকে হয় ঘরের চালে অথবা নৌকায় আশ্রয় নিতে হয়। এই সময় নদীর রূপ দেখলে আমার ভয় করে, তবে বাবা প্রায়ই ছোট ডিঙ্গি নৌকায় চড়ে খুব সহজে চলে যায় দূর দূরান্তে। আমরা বাড়িতে ঢুকে পড়া পানিতে সাঁতার কেটে গোসল করি। শরৎকালে শীতলক্ষ্যা আবার অন্য রূপ ধরে। তখন নদীর দুই পাশে যত দূর চোখ যায়, কাশফুল ফুটে থাকে। কাশবনের ভেতরে অনেক পাখি বাসা বেঁধে ডিম পাড়ে। আমরা বিকেলবেলা নৌকায় চড়ে নদীর বুকে নেমে পড়ি। সন্ধ্যাবেলা যখন পাখিরা বাসায় ফিরে আসে, তখন তাদের কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। আমরা নৌকার পাটাতনে শুয়ে সন্ধ্যার আকাশ দেখি। সে এক অপরূপ দৃশ্য। রাতে কাশবনে শেয়াল ডাকে হুক্কা হুয়া করে। শীতকালে অনেক বেলা পর্যন্ত শীতলক্ষ্যার বুকে কুয়াশা জমে থাকে। এই সময় নদীটাকে অনেক রহস্যময় লাগে। এই সময় নদীতে চর জাগতে শুরু হয়। আমরা খাড়ি পেরিয়ে চরে চলে যাই মাছ ধরতে। সন্ধ্যা হতে না হতেই নদীটি আবার কুয়াশার চাদরে ঢেকে যায়। শীতলক্ষ্যা নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নদীতেই রয়েছে বাংলাদেশের প্রধান নদীবন্দর। এর নাম নারায়ণগঞ্জ নদীবন্দর। নদীর পাশে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। অনেক বড় বড় জাহাজ চলে যায় নদী দিয়ে। তবে শীতলক্ষ্যা নদী দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, যা আমাকে খুবই কষ্ট দেয়। শীতলক্ষ্যাকে কেন্দ্র করেই এর দুই তীরের মানুষের জীবন গড়ে উঠেছে। আমি এই নদীকে ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না। শীতলক্ষ্যা যেন আমার জীবনেরই অংশ। আমার দেখা নদী। শীতলক্ষ্যা নদীর ঋতুভিত্তিক রূপ, মানুষের জীবন ও অর্থনীতিতে নদীর ভূমিকা। 7 জাতীয় বৃক্ষ আম গাছ। ভূমিকা। আম বাংলাদেশের একটি সুপরিচিত ও জনপ্রিয় ফল। বাংলাদেশের সব জায়গাতেই আমগাছ দেখতে পাওয়া যায়। আমগাছ আমাদের শুধু ফল দেয় না, এর প্রতিটি অংশ আমাদের কাজে লাগে। বাংলাদেশের সংস্কৃতিতে আমগাছ বিশেষ স্থান দখল করে আছে। আমগাছকে বাংলাদেশের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়েছে। পরিচয়। আমগাছ চিরসবুজ বৃক্ষের অন্তর্গত একটি গাছ। এই গাছ খুব বড় হয়। এর শাখা প্রশাখা বিস্তৃত এবং পাতা খুব ঘন। শাখা প্রশাখা বিস্তৃত হয়ে আমগাছ ছাতার আকার ধারণ করে। এই গাছের ছায়ায় বসলে প্রাণ জুড়িয়ে যায়। আমগাছ প্রায় 20 মিটার পর্যন্ত উঁচু ও 30 মিটার প্রশস্ত হতে পারে। আমগাছ দীর্ঘায়ু হয়। একটি আমগাছ 100 বছরের বেশি বেঁচে থাকতে পারে। সাধারণত গাছ লাগানোর 4 থেকে 5 বছরের মধ্যে ফল দেওয়া শুরু করে। আমগাছের খুব বেশি যত্নের দরকার হয় না, যে কোনো জায়গাতেই এটি জন্মাতে পারে। আমগাছের চাষ। বাংলাদেশে প্রাচীনকাল থেকে আমগাছের চাষ হচ্ছে। গ্রামে গঞ্জে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে অন্তত একটি আমগাছ নেই। সাধারণত আমের আটি থেকে আমগাছ জন্ম নেয়, তবে এই গাছ থেকে ফল পেতে 4-5 বছর সময় লেগে যায়। গাছও অনেক বড় হয়। বর্তমানে আমগাছের ডাল থেকে কলম তৈরি করে চাষ হচ্ছে। এই গাছ আকারে
ছোট হয় এবং ফলন হয় তাড়াতাড়ি। বর্তমানে বাণিজ্যিকভাবে কলম আমগাছের চাষ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অনেক ধরনের আমগাছ রয়েছে। এক এক জাতের আমগাছের আকার আকৃতি এক এক রকম। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফজলি, ল্যাংড়া, আম্রপালি, হিমসাগর, স্থানীয় নাম ক্ষীরসা, গোপালভোগ, কিষানভোগ ইত্যাদি। ফজলি আমের গাছ খুব বড় হয়। অনেকটা বটগাছের মতো ঝুপড়ি হয়ে থাকে। আমগাছে ফাল্গুন চৈত্র মাসে মুকুল আসে। তখন চারপাশ মুকুলের গন্ধে ভরপুর হয়ে যায়। বৈশাখ মাসের শুরুতে মুকুল থেকে আম হতে শুরু করে। জ্যৈষ্ঠ মাসে আম পাকে। এক জাতের আম পাকতে পাকতে আষাঢ় মাস চলে আসে। একে আষাঢ়ি আম বলে। উপকারিতা: আমগাছ শুধু আমাদের ফলই দেয় না, এর কাঠ, পাতা, মূল সবই আমাদের কাজে লাগে। আমগাছের পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমগাছের কাঠ দিয়ে ঘরের থামো, দরজা, জানালা, আসবাবপত্র প্রভৃতি নৌকা তৈরি হয়। এর সরু ডালপালা ও পাতা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আম গাছের ছায়া খুবই শীতল হয়। আম গাছ আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আম গবেষণা কেন্দ্র: বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আমের ফলন সবচেয়ে ভালো হয়। রাজশাহীতে একটি আম গবেষণা ইনস্টিটিউট রয়েছে। সেখানে উন্নতমানের আমগাছের চারা উৎপাদন ও তার পরিচর্যা নিয়ে গবেষণা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পরিবেশ অনুযায়ী কোন গাছ কোন অঞ্চলে চাষের উপযোগী তারও গবেষণা চলছে। আমকে কিভাবে আরও উপাদেয় ও পুষ্টিগুণসম্পন্ন করা যায় তা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সব ঋতুতে আমের ফলন হবে এমন গাছ উদ্ভাবনের চেষ্টা চলছে। ছোট আকৃতির আমগাছ উদ্ভাবনের ফলে এখন শহর বা গ্রামের আঙিনাতেও আমগাছের চাষ করা যাচ্ছে। উপসংহার: আমগাছ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটি গাছ। দেশের মানুষের খাদ্য চাহিদা মেটানো, প্রয়োজনীয় কাঠের যোগান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। আমাদের উচিত আরও বেশি বেশি আমগাছ লাগানো ও এর পরিচর্যা করা। জাতীয় বৃক্ষ আমগাছ। উপকারী ও জনপ্রিয় বৃক্ষ। আমের বিভিন্ন জাত ও আমগাছের অর্থনৈতিক গুরুত্ব। 6.8 সত্যবাদিতা। সত্যবাদিতা একটি মহৎ গুণ। একজন সত্যবাদী মানুষ কখনো মিথ্যা বলেন না। চরম বিপদেও তিনি সত্যকে আঁকড়ে থাকেন। সত্যবাদী সমাজে ও রাষ্ট্রে আদর্শ মানুষ হিসেবে বিবেচিত। তাকে সবাই সম্মান করে। সত্য কথা বলার গুণকে সত্যবাদিতা বলে। সত্যবাদিতা মানুষের চরিত্রের অলংকার স্বরূপ। সত্য কথা বলতে পারলে অন্যান্য গুণ মানুষের মধ্যে এমনিই চলে আসে। সত্য কথা বললে হয়তো সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু এর পরিণাম সবসময়ই ভালো হয়। সত্যবাদী মানুষ কখনো খারাপ কাজ করতে পারেন না। তিনি খুবই নির্ভরযোগ্য ও বিশ্বাসী হন। সবাই তাকে বিশ্বাস করে ও ভালোবাসে। একজন মিথ্যাবাদীও সত্যবাদীকে পছন্দ করে। পক্ষান্তরে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। সেই সমাজে সবার কাছে হেয় হয়। কেউ তাকে সম্মান করে না। প্রবাদ আছে যে, মিথ্যাবাদীর সবচেয়ে বড় শাস্তি হল সবাই তাকে অবিশ্বাস করে তা নয়, বরং সেই কাউকে বিশ্বাস করতে পারে না। ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের সবাই ছিলেন সত্যবাদী। মহানবী হজরত মুহম্মদ ছিলেন সত্যবাদিতার আদর্শস্বরূপ। তাকে সবাই আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। তার শত্রুরাও তাকে বিশ্বাস করত। তার কাছে তাদের সম্পত্তি গচ্ছিত রেখে যেত। মহাত্মা গান্ধী একদিন তার বাবার পকেট থেকে টাকা চুরি করেন, কিন্তু পরে তিনি অনুশোচনায় বিদ্ধ হয়ে বাবাকে তার চুরির কথা বলে দেন। এতে তার বাবা তার উপর খুবই রাগ করেন, কিন্তু গান্ধী তাতেও সত্যের পথ থেকে সরে আসেননি। তিনি সারাজীবন যা সত্য বলে জেনেছেন তাই পালন করেছেন। কখনোই মিথ্যার কাছে মাথা নত করেননি। অল্প বয়স থেকেই সত্যবাদিতার চর্চা করতে হয়। কোনো ভুল বা দোষ করলে তা স্বীকার করার মনোবল আমাদের অর্জন করতে হবে এবং পরবর্তীতে আর তা না করার চেষ্টা করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, সত্যবাদিতার জয় সুনিশ্চিত। মিথ্যা কথা বলে অন্যায় সুবিধা পাওয়ার চেয়ে সত্য কথা বলে কষ্ট স্বীকার করা অনেক ভালো। সত্যবাদিতা শেখার প্রথম পাঠশালা হল পরিবার। পরিবারে অভিভাবকদের খেয়াল রাখতে হবে শিশুরা যাতে কখনো মিথ্যা কথা না শেখে। তাদের সামনে সত্যবাদিতার আদর্শ স্থাপন করতে হবে। সত্যবাদিতা মানুষের চরিত্রকে সুন্দর ও মহৎ করে তোলে। আমাদের সবাইকে সত্যবাদিতার চর্চা করতে হবে। আমরা মনে রাখব সত্যের জয় হবেই। মিথ্যা বললে সাময়িক সুবিধা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু তার পরিণতি হয় ভয়ঙ্কর। একজন সত্যবাদী পৃথিবীর অমূল্য সম্পদ।
সত্যবাদিতা, নৈতিক চরিত্র গঠন, মহৎ গুণ হিসেবে সত্যের জয় ও মহাপুরুষদের দৃষ্টান্ত। 9 বাংলাদেশের জাতীয় পশু বাঘ। ভূমিকা, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটি জাতীয় পশু রয়েছে। এই পশুর নাম হল বাঘ। একে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। সুন্দরবনের অবস্থান, বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরগুনা, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলায়। আকৃতি, বাঘ বিরাল প্রজাতির প্রাণী। বাঘ আকারে ও শক্তিতে অনেক বড়। বাঘের গায়ের রং হলুদ। হলুদের মধ্যে কালো কালো ডোরাকাটা দাগ থাকে। বাঘ সাধারণত 12 ফুট লম্বা এবং 4 ফুট পর্যন্ত উঁচু হয়। এদের দাঁত খুবই তীক্ষ্ণ ও ধারালো হয়। পায়ের থাবায় তীক্ষ্ণ ও ধারালো নখ লুকানো থাকে। বিড়ালের মতো প্রয়োজনে এরা সেই নখ বের করে আক্রমণ করতে পারে। এদের পায়ের তলায় নরম মাংসপিণ্ড আছে, যার ফলে তারা নীরবে চলাফেরা করতে পারে এবং সহজে শিকার ধরতে পারে। এদের গায়ের চামড়া খুবই শক্ত এবং ঘন লোমে ঢাকা। বাঘের পেছনের পায়ে জোর খুব বেশি। লাফ দিয়ে এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে। বাঘের মাথা গোলাকার ও বেশ বড়। এদের চোখ দুটি উজ্জ্বল এবং রাতের বেলা জ্বলজ্বল করে জ্বলে। বাঘ অন্ধকারে দেখতে পায়। স্বভাব, বাঘ অত্যন্ত হিংস্র প্রাণী। এরা বনে থাকে। এরা খুবই শক্তিশালী ও ভয়ঙ্কর হয়। অনেক বড় বড় প্রাণীকে এরা সহজে শিকার করে। বাঘের শক্তি ও রাজকীয় ভাবভঙ্গি দেখে একে বনের রাজা বলা হয়। বাঘ খুব দ্রুত দৌড়াতে পারে। এরা সাঁতারও কাটতে পারে খুব ভালো। সুন্দরবনের বাঘের সুনাম সারা পৃথিবী জুড়ে। এই বাঘের সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ সাধারণত হরিণ, শূকর, গরু, ছাগল শিকার করে থাকে। শিকার না পেলে এরা অনেক সময় মানুষ শিকার করে। একটা বাঘিনী সাধারণত বছরে 2 থেকে 5টা বাচ্চা দেয়। বাচ্চাদের প্রতি বাঘের মায়া খুব কম। ক্ষুধা পেলে এরা বাচ্চাদেরও খেয়ে ফেলতে পারে। তাই বাঘিনী বাচ্চা বড় না হওয়া পর্যন্ত লুকিয়ে রাখে। উপসংহার, বাঘকে হিংস্র পশু মনে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের প্রয়োজন রয়েছে। বাঘ তৃণভোজী প্রাণী খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। কেননা তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেলে তারা বনের গাছপালা খেয়ে উজাড় করে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের গৌরব। এদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। জাতীয় পশু বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগারের বৈশিষ্ট্য, সুন্দরবনের বাঘের রাজকীয় ভাব ও পরিবেশ রক্ষা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।